প্রতিষ্ঠানে হল খোলা নিয়ে কাটেনি জটিলতা। 17 মের আগে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। চলছে শিক্ষার্থীদের 72 ঘন্টার আলটিমেটাম। কেন্দ্রীয়ভাবে কোনো পরীক্ষা এই মুহূর্তে আমরা নেব। বিচ্ছিন্নভাবে সমন্বয়হীন কোনো সিদ্ধান্ত নেয়া জাতির জন্য হুমকি। আমাদের একটা ক্যারিয়ার আছে, আমাদের তো এখন যদি সেশন জটে পড়ে যায় তাহলে তো মনে করেন যে আমরা দীর্ঘ একটা সময় পাড়ি দিতে হবে। আমরা যত দ্রুত সম্ভব হল খুলে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। হল না ছাড়ার স্পষ্ট ঘোষণা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের। প্রথম 11 মাস কিন্তু তার নিরাপত্তার সাথে আমরা থাকতে পারছিলাম আশেপাশের এলাকাগুলোতে, এখন থাকতে পারছি না। আমি এই মুহূর্তে যে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এটার দায় আমি প্রশাসনকে দেব এবং প্রশাসনকে আমার দায় অবশ্যই নিতে হবে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নতুন নতুন সমরাস্ত্র কিনে বিমান বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার। একসময় যুদ্ধ বিমান তৈরি করবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। চুরি যাওয়া মোবাইল খুঁজে বের করা যাবে নিমিষেই। মোবাইল অ্যাপ থিফ গার্ড নিয়ে এলেন দেশীয় উদ্যোক্তা। আন্তর্জাতিক মানের, বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। দুবাই ও ভারত থেকে বাংলাদেশের স্বর্ণের চোরাচালান নিয়ন্ত্রণ। বিমানের কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ। যথাযথ ব্যবস্থার তাগিদ পর্যবেক্ষকদের। শিক্ষার্থীরা আলটিমেটাম দিলেও 17 মের আগে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হল। একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী হল খোলার 2 সপ্তাহ পর শুরু হবে ক্লাস। অন্যদিকে প্রশাসনের আশ্বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলেও হল না ছাড়ার সিদ্ধান্তে অনড়। এদিকে হল খুলে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনে বিক্ষোভ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী 17 মে সব বিশ্ববিদ্যালয়ের হল খোলার সরকারি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে হলে ওঠার দাবিতে 72 ঘন্টার আলটিমেটাম দেন তারা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপাচার্য জানান, 17 এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের টিকার আওতায় আনা হবে। যৌক্তিক কারণেই হল খোলার বিষয়ে সরকার ও প্রশাসনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। টিকার বিষয়টি এখন একটি পূর্ব শর্ত হলে ওঠাবার, এবং বড় পরীক্ষাগুলো হলে থাকা না থাকার সাথে সম্পৃক্ত। ফলে এই বিষয়গুলো একেবারেই বিভাগ পর্যায়ে সীমিত থাকবে। এদিকে হল ছাড়ার প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দিন ধরে হলে অবস্থান করছেন। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত সহ 3 দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিলেন তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও হল ছাড়তে অস্বীকৃতি জানান শিক্ষার্থীরা। আমরা আন্দোলনটা স্থগিত করে, আর যারা হলে আছে আমরা তাদেরকে বলেছি আমাদের আন্দোলন স্থগিত হয়ে গেছে। আন্দোলন স্থগিত বা চালু রাখে, এর সঙ্গে যেন কেউ হলে ওঠা না ওঠা ব্যাপারটাকে রিলেট না করে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নির্দেশনা না মানলে তল্লাশি চালিয়ে হল থেকে সবাইকে বের করে দেওয়া হবে। হলে যাব, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আমরা বারবার বলেছি যে আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করবে। এদিকে হল খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে জড়ো হন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী। তারা ডায়না চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। আমরা যেখানে অবস্থান করছি সেটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ, এবং এর কারণে আমাদের একটা জীবনের একটা রিস্ক হয়ে যাচ্ছে। এ কারণে আমরা হল খোলার দাবি করছি। করোনা পরিস্থিতিতে 1 বছরের বেশি সময় পর আগামী 24 মে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছে সরকার। তৌফিক মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন শাকির আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন মোজাফফর হোসাইন জয়। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব শাকিরের কাছে। শাকির।
কাজল, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে আজ সকালে যেটি অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে বের হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানিয়েছেন আগামী 17ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা হবে। হলগুলো খোলার ঠিক 2 সপ্তাহ পরেই হচ্ছে ক্লাস এবং পরীক্ষা শুরু হবে। তবে শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে প্রশাসনের এই সিদ্ধান্তের সঙ্গে তারা কোনোভাবেই একমত হতে পারছেন না। তারা বলছেন এই হল বা ক্লাস পরীক্ষার জন্য খুব দ্রুতই খুলে দেওয়া হয়, অর্থাৎ 13ই মার্চকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত ছিল সেটি যেন কার্যকর করা হয়। এবং কোনো শিক্ষার্থী আমাদেরকে বলেছেন সেই 13ই মার্চের আগেই যেন বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়। তারা উদাহরণ দিয়ে বলছেন যে দেশের সব পরিস্থিতি আসলে স্বাভাবিক না হলেও অনেক কিছুই খুলে দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন এই ধরনের নীতি অবলম্বন করা হচ্ছে। তারা বলেছেন যে ঢাকা শহরে তারা থাকতে গিয়ে হিমশিম খাচ্ছেন, তাদের আবাসন সংকট হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেকটি বিষয় বলেছেন যে আগামী 17ই এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে ঠিক 1 মাস পর, অর্থাৎ 17ই এপ্রিলে 1 মাস পর 17ই মে আসলে হলে শিক্ষার্থীদেরকে তোলার প্রক্রিয়া শুরু হবে। তাদেরকে সেখানে তোলার পরেই হচ্ছে হলে থেকে তারা 2 সপ্তাহ পর ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ভ্যাকসিনেশনের 1 মাস পর যেমন তারা অংশগ্রহণ করবেন, পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের যে ধরনের পরীক্ষাগুলো চলমান রয়েছে সেগুলো শিক্ষার্থীদের সম্মতি সাপেক্ষে সেই পরীক্ষাগুলো চলতে পারে, কিন্তু নতুন করে পরীক্ষা নেওয়ার কোনো ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন 17ই মের আগে গ্রহণ করবে না বলে জানিয়েছে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয় নিয়ে হল খোলা নিয়ে আন্দোলন চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও চলছে। এখন আমরা চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকর্মী জয়ের কাছে চলে যাচ্ছি। শাকির, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু উল্টো চিত্র। ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং এখানে যেটি হয়েছে যে কিছুক্ষণ আগেই হল প্রভোস্টদের মিটিং শেষ হয়েছে প্রক্রিয়াল বডির সাথে। সেখানে কিন্তু হল প্রভোস্টের যে সভাপতি রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে কোনোভাবেই সরকারি যে নির্দেশ সেই নির্দেশ অমান্য করার সম্ভাবনা নেই এবং তা সম্ভব হবে না। খুব দ্রুত যত সময়ের মধ্যে সম্ভব ছাত্রদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি, এবং যতটুকু সম্ভব ধৈর্যের বাঁধ অতিক্রম না করার জন্য তিনি বিনীতভাবে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যাতে কিনা হলগুলো আজকে সন্ধ্যার মধ্যে ছেড়ে দেওয়া হয়। এবং আজকেই সর্বশেষ সময় তিনি নির্ধারণ করে দিয়েছেন যে প্রভোস্টদেরকে বলেছেন যে তারা যেন স্ব হলে অবস্থান নেয় এবং শিক্ষার্থীরা হল না ছাড়া পর্যন্ত শিক্ষকরাও সেখানে অবস্থান নেবেন এবং তাদের যেভাবেই হোক বুঝিয়ে শুনিয়ে সরকারের যে নির্দেশনা সে নির্দেশনা কোনোভাবে যাতে অমান্য না হয় সেদিকে তিনি জোর দিয়েছেন। একই সাথে শিক্ষার্থীরা কিন্তু এখানে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। একদল শিক্ষার্থী ইতিমধ্যেই হল ছেড়ে দিয়েছেন, কিন্তু আরেকদল শিক্ষার্থী বলছেন যে তারা কোনো অবস্থাতেই হল ছাড়তে পারবেন না এবং তারাই হলে অবস্থান করবেন এবং তাদের শিক্ষার পড়াশোনাকে বেগবান করার জন্য তাদের হলে থাকা প্রয়োজন রয়েছে। এই পরিস্থিতিতে উভয় সংকটে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে সরকারি যে নীতিমালা তা অবশ্যই পালন করতে হবে শিক্ষার্থীদেরকে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই অবস্থাতেই যে অবস্থা বিরাজ করছে তাতে মিশ্র প্রতিক্রিয়া এবং শিক্ষকদের যে সরকারি যে নির্দেশ সেই নির্দেশ মানার মধ্য দিয়েই প্রক্রিয়াধীন রয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে। আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভের সবশেষ অবস্থা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন 2 সহকর্মী। সার্বভৌমত্ব রক্ষা সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পেশাদার আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যশোরে বিমান বাহিনীর একাডেমিতে 2টি স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গবেষণা চালালে একদিন যুদ্ধ বিমান বানাবে বাংলাদেশ। যশোর থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মুক্তিযুদ্ধের সময় উপহার পাওয়া মাত্র 3টি বিমান দিয়ে যে বাহিনী যাত্রা শুরু করেছিল কালের পরিক্রমায় দেশের সার্বভৌমত্ব এবং আকাশ প্রতিরক্ষায় এই বাহিনী এখন সক্ষমতার নতুন স্তরে উন্নীত হচ্ছে প্রতিনিয়ত। আধুনিক ও দক্ষ বিমান সেনা তৈরি করতে বিমান বাহিনীতে 1986 সালে স্থাপিত 11 স্কোয়াড্রন বিবেচিত হয় বিমান তৈরির সূতিকাগার হিসেবে। আরও রয়েছে এই বাহিনী তথা আকাশ প্রতিরক্ষায় 1987 সালে স্থাপিত দেশের একমাত্র অ্যাটাক ইউনিট হিসেবে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে স্কোয়াড্রন 21।
রাষ্ট্রের বিশ্বস্ততা অর্জন করা এই দুটি স্কোয়াড্রনকে মঙ্গলবার সম্মানসূচক ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ঢাকা থেকে যশোর বিমান বাহিনী একাডেমিতে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। সশস্ত্র সালাম জানানো হয় প্যারেড থেকে। প্রধানমন্ত্রীর পক্ষে বিমান বাহিনী প্রধান সামরিক রীতিতে জাতীয় পতাকা তুলে দেন স্কোয়াড্রন 11 এবং 21-কে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদী প্রচেষ্টা ও লক্ষ্য নিয়ে কাজ করে বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে বদ্ধপরিকর। ইতিমধ্যে আমরা বিমান বাহিনীতে সংযোজন করেছি MiG-29, সর্বাধুনিক অ্যাভিওনিক্স সমৃদ্ধ পরিবহন বিমান, ইউটিলিটি হেলিকপ্টার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ ভূমিকা রাখছে, সেক্ষেত্রেও বিমান বাহিনীকেও আমরা সেই উপযুক্ত করেই গড়ে তুলছি। সর্বোচ্চ ত্যাগ ও চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা নিয়ে দেশমাতৃকা রক্ষায় বিমান সেনাদের নিয়োজিত থাকার আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, গবেষণা করলে যুদ্ধ বিমানও বানাবে দেশ। আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধ বিমান তৈরি করতে পারবো। কাজে এর উপর গবেষণা করা এবং আমাদের আকাশসীমা রক্ষা আমরা নিজেরাও যেন করতে পারি, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি এই স্কোয়াড্রনগুলো জাতীয় নিরাপত্তার জন্য অপরিসীম ভূমিকা রাখেন শান্তিকালীন পরিস্থিতিতেও। বিমান বাহিনীর আক্রমণাত্মক এসব স্কোয়াড্রন এখন চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমানের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রমও চালাচ্ছেন প্রতিনিয়ত। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে এই বাহিনী ভবিষ্যতে আরও বেশি দক্ষ, আরও বেশি চৌকস হয়ে উঠবে, এমনটি প্রত্যাশা করে বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোর। 14তম দিনের মতো সারা দেশে চলছে করোনা টিকাদান কর্মসূচি। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রবিন। কাজল, এই মুহূর্তে যদি বলতে চাই, আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আছি। আজকে আসলে যেটি দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায় এই টিকা কেন্দ্রটিতে আমরা একটু মানুষের যে চাপ সেটি তুলনামূলকভাবে কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, আমার পিছনে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে কোনো বুথেই কিন্তু বলা যায় যে মানুষের উপস্থিতি তেমন নেই। অনেকগুলো বুথ আসলে সাধারণত 2টার দিকেই কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ যে শেষ হয়ে যাওয়ার সময়, যে 2টা বা 2:30 পর্যন্ত চলার কথা, কিন্তু তারপরও কিন্তু আমরা অন্য দিনগুলোতে এই সময়গুলোতে আসলে যে বুথে যে নার্স কিংবা যে স্বেচ্ছাসেবক তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। 2-1 যারা আসেন তারা এসে ভ্যাকসিন নিয়ে থাকেন। কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখছি, কেবলমাত্র 2টি বুথে যে কর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে মানুষের কিছুটা আনাগোনা। আর বাকি যে বুথগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বলা যায় যে নার্স কিংবা স্বেচ্ছাসেবক তাদের উপস্থিতি তেমন একটা নেই। আর একটি পরিসংখ্যান যদি আপনাকে বলতে যাই, তাহলে কিন্তু একটু লক্ষ্য করার বিষয় যে চলতি সপ্তাহে এসে তুলনামূলকভাবে ভ্যাকসিনের সংখ্যাটা, যদিও বলা যায় যে প্রতিদিনই 2.25 লাখের বেশি ভ্যাকসিন নেওয়া হচ্ছে, কিন্তু তারপরও আগের দিনের তুলনায় কিছুটা কমছে, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবশেষ আমরা যেটি দেখছিলাম যে মানে গত সপ্তাহের শেষ দিন 18 ফেব্রুয়ারিতে যেটি দেখা যাচ্ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 1452 জন কোভিড-19 ভ্যাকসিন নিয়েছিলেন, সেটি আসলে যে 20 ফেব্রুয়ারিতে নেমে আসে 1326 জনে, এবং যেটি আসলে যে 13তম দিনে, অর্থাৎ সেদিন আসলে যে নেমে এসেছিল 1316 জনে। এবং আজকে এখন পর্যন্ত যেই খবর পাওয়া যাচ্ছে, 1100-র মতন লোক ভ্যাকসিন নিয়েছেন, এমনটি কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। তবে যে চূড়ান্তভাবে সবগুলো বুথের তথ্য পুরোপুরি আসার পরে হয়তো বা বোঝা যাবে যে আজকে কতজন লোক কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে সবশেষ খবরাখবর। কাজল। করোনা টিকাদান কর্মসূচির সবশেষ অবস্থা জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। এতক্ষণ ছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। অস্ত্র এবং ইয়াবার বিনিময় মূল্য হিসেবে ব্যবহৃত স্বর্ণ পাচারের নিরাপদ রুট এখন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। আন্তর্জাতিক চক্র দুবাই ও ভারত থেকেই নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের স্বর্ণের চোরাচালান। অভিযোগ উঠেছে স্বর্ণ পাচারের ক্ষেত্রে বিমানের কর্মকর্তাদের সম্পৃক্ততার। তবে নানা জটিলতায় বিদেশি মূল হোতাদের শনাক্ত করা না গেলেও দেশীয় এজেন্টদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ। কমলদের রিপোর্টে বিস্তারিত।
বৈধ এবং অবৈধ দুপথে চট্টগ্রামে আসছে স্বর্ণের বড় বড় চালান। সোমবার আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে উদ্ধার করা হয়েছে 150 পিস স্বর্ণের বার। এর আগে গত অক্টোবর মাসে 250 পিসের স্বর্ণের বড় দুটি চালান ধরা পড়েছিল। আর 2019 সালে জব্দ করা হয় 193 কেজি স্বর্ণের বার। দুবাই ভিত্তিক শক্তিশালী সিন্ডিকেট চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বলে তথ্য কাস্টমসের। যেহেতু এর মধ্যে এর আগে 2টা কনসাইনমেন্ট আমরা ধরছি এবং হচ্ছে যে এখনো এটা ধরা পড়ছে, মানে এর অর্থ এটাই যে এখনো তারা হচ্ছে যে এটাকে রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে। শুধুই যে অবৈধ পথে স্বর্ণ আসছে তা কিন্তু নয়। শাহ আমানত বিমানবন্দরে গত 4 মাসে বৈধ করা হয়েছে 4 মেট্রিক টনের বেশি স্বর্ণের বার। কিন্তু এসব স্বর্ণ বাংলাদেশের অলংকারের বাজারে যাচ্ছে না, মূলত অস্ত্র এবং ইয়াবার মতো মাদকের বিনিময় মূল্য হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন শুল্ক গোয়েন্দারা। এটা অস্ত্র ব্যবসা হতে পারে, মাদক হতে পারে বা ইয়াবা, যে কোনো এই ধরনের অবৈধ কোনো ব্যবসার ক্ষেত্রে এটা মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে। এর সোর্স কোথায় এবং এর ডেস্টিনেশন কোথায় যাচ্ছে সেই পুরো রুটটাকে আমরা আবিষ্কার করার চেষ্টা করছি। অস্ত্র ও ইয়াবার বিনিময় হিসেবে স্বর্ণের বার ব্যবহারের অভিযোগ ওঠায় নতুন করে অনুসন্ধানে নামছে পুলিশ। যেটি বিনিময় মূল্যের কথা বলা হচ্ছে, এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয়, বাট তারপরেও যদি এরকম কোনো বিষয় থেকে থাকে, কোনো অস্ত্র বা কোনো মাদকের বিনিময় হয়ে থাকে, তাহলে আমরা সেটাও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে আমরা সেটা বের করার চেষ্টা করব। গোয়েন্দার সূত্র মতে মধ্যপ্রাচ্যের আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি থেকেই স্বর্ণের চালানগুলো বাংলাদেশে আসছে। এসব চালানের গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পিপলস লিজিং থেকে ঋণ নিয়ে ফেরত না দেয়া 51 জন ঋণখেলাপি হাইকোর্টে হাজিরা দিয়েছেন, কিন্তু আদালতের নির্দেশের পরও হাজির হননি 92 জন। সকালে বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে আইনজীবীর মাধ্যমে 51 জন উপস্থিত হন। শুনানিতে ঘুরে ফিরে উঠে আসে পিকে হালদারের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়টি। এ সময় আদালত বলেন, আদেশের পরও পিকে হালদার বিদেশে পালিয়ে গেছেন, এক্ষেত্রে দুদকের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। 2002 থেকে যারা আর্থিক প্রতিষ্ঠানগুলো দেখভালের দায়িত্বে ছিলেন তারা দুর্নীতিবাজদের কাছ থেকে মধু খেয়ে চুপ ছিলেন। পিপলস লিজিং থেকে 4 লাখ টাকার বেশি ঋণ নিয়ে আর ফেরত দেননি এরকম 280 জন খেলাপিকে তলব করে হাইকোর্ট। এর মধ্যে 143 জনের হাজির হওয়ার কথা ছিল। মোবাইল চুরি করে আর পার পাবে না চোর। দেশের যে কোনো জায়গায় চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা যাবে নিমিষেই। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন সাইদুর রহমান নামে এক প্রযুক্তি উদ্যোক্তা। নিজের মোবাইল চুরি হওয়ার আক্ষেপ থেকেই মোবাইল অ্যাপ থিফ গার্ড বানিয়ে ফেলেছেন তিনি। অ্যাপটি ব্যবহারে বছরে গ্রাহককে দিতে হবে 350 টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটির ফিচারগুলো আন্তর্জাতিক মানের। শীঘ্রই বাজারে আসছে অ্যাপটি। সামরির উপরের রিপোর্টে বিস্তারিত। নিজের জীবনে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাধান খুঁজতে গিয়ে সাইদুর রহমান নামে এক উদ্যোক্তা কয়েকজনকে সাথে নিয়ে তৈরি করে ফেললেন থিফ গার্ড নামে মোবাইল অ্যাপ। ওর মধ্যে যে ফোন বুক ছিল বা আদার্স যে বিষয়গুলো ছিল সেটা এত ইম্পর্টেন্ট ছিল, এটা যেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে ওইটা রিকভার করার জন্য। এটাও একটা পার্ট ছিল ডেফিনেটলি। 13টি ফিচারের এই অ্যাপ বাজারে আনছে আইটি কোম্পানি সফটালজি। thiefguard.com থেকে ডাউনলোড করে শুরুতে ইউজার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাপ চালু করতে হবে। যে কেউ আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিতে চাইলেই বেজে উঠবে অ্যালার্ম। চাইলেই কেউ সিম খুলতে বা মোবাইল বন্ধ করতে পারবে না। উল্টো মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও লোকেশন পাঠিয়ে দেবে আপনার ইমেইলে। এখন আমাদের R&D মোডে আছে, সো আশা রাখি যে খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা লুফলসগুলোকে আমরা ওভারকাম করতে পারবো এবং একটা চমৎকার একটা অ্যাপ মার্কেট উপহার দিতে পারবো। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড 7 থেকে 12 ভার্সনে কাজ করবে অ্যাপটি। ধীরে ধীরে আইফোনে ব্যবহার উপযোগী করতে চান উদ্যোক্তারা। এজন্য কাজ করছে একটি টিম। ব্যবহারকারীদের সমস্যা সমাধানে রয়েছে কল সেন্টারও। মোর দেন 200 ডিভাইসকে নিয়ে অলরেডি আমাকে ডিবাগ করতে হয়েছে। সো আমাদের নেক্সট পরিকল্পনার মধ্যে হচ্ছে যে আমরা প্রত্যেকটা ডিভাইসকে স্টেপ বাই স্টেপ আমরা ডিবাগ করব, যাতে করে আমরা এন্ড ইউজার প্রত্যেকটা ইউজার জন্য এটা খুব স্মুথলি ইউজ করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটি বিশ্বমানের, তবে আরও যাচাই বাছাই করে গ্রাহক বান্ধব করার পরামর্শ তাদের। আমি মনে করি এটা আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের অ্যাপসটি আসলে ভূমিকা রাখতে পারে। ইউজারদের ডাটা সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে এই অ্যাপসটির ভূমিকা একটু রাখতে হবে। ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে পারলে এ ধরনের আরও অ্যাপ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কোভিড টিকা নিয়ে সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী, সরাসরি যাচ্ছে সেখানে।
মানে যারা আসবে তাদের কথা বলছেন? জি। জি অবশ্যই লাগবে, কারণ এটা যে দেশে যাবে তারা তো এটা দেখতে চাইবে যে সে ডাবল ডোজ নিয়েছে কিনা এবং কতদিন আগে নিয়েছে। কাজে এই বিষয়টি অবশ্যই লাগবে এবং ডাবল ডোজের সার্টিফিকেট তার নিয়ে যেতে হবে বিদেশে যেতে হলে। লাগবে, দুইটাই লাগবে, জি লাগবে। একজন এটা আমরা সেইভাবে একদম গবেষণা করি নাই, কিন্তু আমরা মনে করি যে নারীরা যেহেতু বেরোয় কম এবং তারা কর্মক্ষেত্রে কম, সে কারণেও এই জিনিসটা হয়ে থাকতে পারে। আরেকটা হতে পারে যে পুরুষরা আগে নিয়ে নিচ্ছে, তারপরে হয়তো নারীরা এগিয়ে আসবে। এখন নারীরা কিন্তু বেশ এগিয়ে আসছে, আগে কিন্তু অনেক কম ছিল, এখন তো অনেক বেড়ে গেছে। প্লাস নারীদের সংক্রমণের হারও কিন্তু ছেলেদের থেকে অনেক কম, দ্যাট ইজ 1/3 সংক্রমণ নারীদের, আর মৃত্যুর হারও অনেক কম, অর্থাৎ ছেলেদের 1/3 আর কি, মানে 25-30% যা মৃত্যু হয়েছে তার 25-30% নারী আর বাকিটা হলো পুরুষ আর কি। কোভিড টিকা নিয়ে সচিবালয়ে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দেশের বাইরের খবর, তীব্র তুষারঝড়ের পর টেক্সাস সহ বিভিন্ন অঙ্গরাজ্যে এখনও বিদ্যুৎ ও খাবার পানির সংকট রয়ে গেছে। এদিকে নিউ ইয়র্কেও তুষারপাত অব্যাহত রয়েছে। এর মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। তুষারপাত, করোনা পরিস্থিতি ও ভ্যাকসিনের সবশেষ খবর নিউ ইয়র্ক থেকে জানিয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 5 লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের স্মরণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তারা মোমবাতি প্রজ্বলন করে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারা সেই নিহতদের স্মরণ করেছে। এবং পাশাপাশি যে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি ক্ষমতা গ্রহণের পরে করোনা মহামারী নিয়ে কিন্তু তিনি অনেক উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগের বিষয়টি কিন্তু পূর্ববর্তী যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষেত্রে কিন্তু ততটা দেখা যায়নি। সংখ্যাটা অনেক বেশি, যদিও এইরকম একটি সংখ্যা, যে এই মৃতের সংখ্যাটা যে এমন জায়গায় দাঁড়াবে সেটি কিন্তু এর আগেই কিন্তু যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা কিন্তু ধারণা করেছিলেন। তারা বলছিলেন যে সামনে যে শীত আসছে সেই শীতে করোনার প্রকোপ আরও বেশি বাড়বে। এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তীব্র শীত এখন কিন্তু যুক্তরাষ্ট্রে ছেয়ে আছে। দক্ষিণাঞ্চলে তুষার ঝড় হয়েছে। টেক্সাস, লুইজিয়ানা, ওহাইও, ওইসব অঞ্চলগুলোতে যে ঝড় হয়েছে সেই ঝড়ের প্রভাব কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও কিন্তু পড়েছে। তার আগে যে পূর্ব উপকূলীয় অঞ্চল রয়েছিল, নিউ ইয়র্ক, কানেকটিকাট, নিউ জার্সি, মেরিল্যান্ড, আর ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, এইসব অঙ্গরাজ্যগুলোতেও কিন্তু এর আগে তুষারঝড় হয়েছে। সামনের দিনগুলোতেও তুষারঝড়ের একটি পূর্বাভাস রয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে বিকেল 4টায় নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মাকসুম আলম খান, সরাসরি চলে আছে তার কাছে। মাকসুম। কাজল, করোনার কারণে আসলে অনেকগুলো বাংলাদেশের অনেক খেলাই বাতিল হয়ে গিয়েছিল, স্থগিত হয়ে গিয়েছিল, যে তার মধ্যে সেই জন্য আসলে গত বছর ফেব্রুয়ারির দিকে লাস্ট বাংলাদেশ সফরে গিয়েছিল, কোনো সফরে দেশের বাইরে পাকিস্তানে গিয়েছিল, সেখানে টি20 এবং টেস্ট খেলেছিল। এরপর ঠিক একটা বছর পর আবারও বাংলাদেশ দল কিন্তু যাচ্ছে, সফরে যাচ্ছে কোনো একটা। এবারের সফরটা, এবারের উদ্দেশ্য, এবারের গন্তব্য নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ড সফরের কথা বলতে হয়, এই নিউজিল্যান্ডে কিন্তু দেশের বাইরেই আসলে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো না, পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে নয়। আর সব মিলিয়ে এখন বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পর কিন্তু মানসিকভাবে অনেক পিছিয়ে আছে। এই সফরটা বাংলাদেশের জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং। এটা ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড পরিচালক, কর্মকর্তা যারা আছেন সবাই একই কথা বলছেন যে একে তো মানসিকভাবেও পিছিয়ে বাংলাদেশ, আর দুই নিউজিল্যান্ডের একেবারেই বিপরীত একটা কন্ডিশন, বিপরীত ধর্মী উইকেট, সেখানে গিয়ে খেলতে হবে। সো পারফরমেন্স
পারফরমেন্সের অনেক বড় চ্যালেঞ্জ এখানে রয়েছে। গণমাধ্যম কর্মীরা এয়ারপোর্টে আজকে বেলা গড়াতেই আসলে ভিড় জমান। মিরপুর স্টেডিয়ামে আমরা দেখেছি 10 জন ক্রিকেটার সেখান থেকে তাদের টিম কিটস এবং সব কিছু নিয়ে তারপরে রওনা দেন এয়ারপোর্টে। 4:15টার সময় বাংলাদেশ দলের সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। এর মধ্যে 10 জন ক্রিকেটার মিরপুর থেকে তাদের টিম কিট নিয়ে রওনা দিয়েছেন এবং এরপর এছাড়া বাকি 10 জন বিশেষ করে সিনিয়র ক্রিকেটাররা আমরা মাহমুদুল্লাহকে দেখেছি, মুশফিককে দেখেছি, তামিম ইকবালকে দেখেছি, তারা ব্যক্তিগত গাড়িতে করে তারপরে কেউ পরিবারের সঙ্গে তাদেরকে তারা এয়ারপোর্টে এসেছেন এবং এই মুহূর্তেও একটি গাড়ি ঢুকছে কোনো একজন ক্রিকেটারের, সেটি এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না। উৎসুক গণমাধ্যম কর্মীদের অবস্থান সেখানে দেখা যাচ্ছে। এবং এই 20 মার্চ আসলে ডানেডিনে শুরু হবে প্রথম ওডিআই এবং 3 ম্যাচ এই ওয়ানডে সিরিজের পর শেষ হবে। শুরু হবে 28 মার্চ টি-20 সিরিজটা দিয়ে, আর টি-20 সিরিজটা শুরু হবে, এরপর শেষ হবে বাংলাদেশ দলের এই নিউজিল্যান্ড সফর। তো আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল সবশেষ। কাজল। বিকেল 4টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী মাকসুম আলম খান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হল খোলা নিয়ে কাটেনি জটিলতা। আলটিমেটাম চললেও 17 মের আগে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। হল না ছাড়ার স্পষ্ট ঘোষণা জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের। এবং নতুন নতুন সমরাস্ত্র কিনে বিমান বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার। একসময় যুদ্ধবিমান তৈরি করবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।